করেন আজকে? তো দেখেন, একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথমে আপনার একটা পাসপোর্ট থাকা লাগবে, ভ্যালিড পাসপোর্ট, যেটার 6 মাস বয়স আছে। 6 মান্থস। তো একটা পুলিশ ক্লিয়ারেন্স, যারও মেয়াদ থাকে 6 মাস। তারপর আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে, ট্রান্সক্রিপ্ট প্লাস সার্টিফিকেট, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর্ম, ব্যাংক স্টেটমেন্ট। তারপরে সাপোর্টার, আপনার যে বাবা অথবা মা, যার ব্যাংক স্টেটমেন্ট, সে একটা মানে সাপোর্টিভ একটা ডকুমেন্টে, মানে ডকুমেন্ট মানে নিজে নিজে লিখে নেবেন যে আমার ছেলে এখানে ভর্তি হতে ইচ্ছুক, এরকম তার ব্যয়বহুল, যার তার ভবিষ্যতে তাইওয়ানে থাকাকালীন যে ব্যয় হবে, যত টাকাগুলো অথবা যেগুলো ব্যয় হবে সেগুলো সে সাপোর্ট করবে। দুইটা রিকমেন্ডেশন লেটার প্রফেসর থেকে। তো এখানে একটা কথা বলা ভালো যে রিকমেন্ডেশন লেটার সবসময়, একটা রিকমেন্ডেশন লেটার যারা মাস্টার্সে ভর্তি হবেন, ডাইরেক্ট আপনার অ্যাডভাইজার যে, তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এসওপি, অবশ্যই এই স্টেটমেন্ট অফ পারপাস, এই জিনিসটা আমি লেখা শিখাবো, এসওপি কিভাবে লিখতে হয়। আর রিকমেন্ডেশন লেটারের ফরম্যাট যেটা, সেটা আমি আজকেই দেখাবো। তো দেখেন, এরপরে স্কলারশিপের বিষয় আসি। স্কলারশিপে তাইওয়ান, স্কলারশিপ অনেকগুলো স্কলারশিপ তাইওয়ান প্রোভাইড করে। তার ভিতরে একটা আছে ইউনিভার্সিটি স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ। আবার গভর্নমেন্ট স্কলারশিপের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এমওই, আর একটা আছে হচ্ছে হুয়ান স্কলারশিপ। আচ্ছা, আপনারা আমি প্রথম থেকে দেখাই। এখানে প্রথমে গুগলে সার্চ করবেন টেক ইন্ডিয়া। তারপরে এইখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে এইখানে আপনার ইয়ে দেখলেন। তো দেখেন এখানে নিচে কোনো জায়গায় একটা এডুকেশন লেখা আছে, এই যে এডুকেশন ডিপার্টমেন্ট। এখানে দেখেন এই যে হুয়ে হুয়েউ হুয়েউ এনরিচমেন্ট স্কলারশিপ। এটা কত ভালো করে আমি এগুলো ইয়ে করতে পারতেছি না, অ্যালাইনমেন্ট করতে পারতেছি না, যাক বোঝা, আপনারা বুঝতে পারলেই হবে। তারপরে আর এক ধরনের স্কলারশিপ আছে, যার বলে হচ্ছে টিআইজিপি, প্রোভাইড করে হচ্ছে একাডেমি সিনিকা। টিআইজিপি, দেখেন এখানে আমি বুঝাই, টিআইজিপি স্কলারশিপের ভিতরে আছে হচ্ছে টি আইজিপি। আচ্ছা, এখানে দেখেন, এটা আমি একটা প্রশ্ন করছিলাম, টিআইজিপি কি গভর্নমেন্ট আর প্রাইভেট স্কলারশিপ? দেখেন এই টিআইজিপি, এটা হচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপ। এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে একাডেমি সিনিকা। একাডেমি সিনিকা কি? একাডেমি সিনিকা হচ্ছে কয়টা ইউনিভার্সিটি মিলে একটা ইয়ে করছে ওরা, মানে একটা বন্ডিং তৈরি করছে কয়টা ইউনিভার্সিটির মধ্যে, যে সবগুলাই ন্যাশনাল ইউনিভার্সিটি, যারা মানে একটা তাইওয়ানের একটা গুরুত্বপূর্ণ রিসার্চের ক্ষেত্রে ভূমিকা রাখে। আর এইখানে ফান্ডিং অনেক বেশি। দেখা যাচ্ছে আপনি মাসে স্টাইপেন্ড মনে হয় বেশি না এদের, মাস্টার্সের ক্ষেত্রে মনে হয় 6,000, কিন্তু দেখবেন 6,000 স্কলারশিপ, মানে 6,000 এনটিডি স্কলারশিপ হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনি ইউনিভার্সিটি যে প্রফেসরের সাথে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার টাকা হয়ে যাচ্ছে অনেক বেশি। দেখা যাচ্ছে প্রফেসর দিচ্ছে আপনার 10,000, যদি ফান্ডিং অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ,
আর এক ধরনের স্কলারশিপ আছে যার বলে হচ্ছে মোফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার, এই স্কলারশিপটা প্রোভাইড করে। তো মোফা কারা অ্যাপ্লাই করবে? মোফার ক্ষেত্রে আবার বিভিন্ন দেশ আপনার নির্ধারণ করা আছে যে এই দেশে মানুষ ছাড়া মানে মোফা কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা তাইওয়ানকে স্বীকৃত দিয়েছে একটা দেশ হিসাবে। কারণ তাইওয়ান দেশ কি দেশ না, এ নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। আচ্ছা, আমি এই জিনিসটা, ছাত্ররা মনে করে যে আমি তাইওয়ান থেকে পড়াশোনা করছি, পড়াশোনার পরে হয়তো আমার সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না, অথবা আমি তাইওয়ানে যাচ্ছি, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার মানে সেফ ফিল করতেছি না, যে তাইওয়ানে চায়না যে কোনো সময় আক্রমণ করতে পারে। আচ্ছা, আমি একটা সাধারণ জিনিস বুঝাই, গরিবীর মানে গরিবী সুন্দরী বোর সবাই ভাবি বলে ডাকতে চায়। মানে কথাটা হচ্ছে যে বাংলাদেশ একটা ছোট দেশ, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন ভারত এই দেশে হস্তক্ষেপ করার চেষ্টা করতো। তা প্রতিটা ছোট দেশেরই তার আশেপাশে যে বড় দেশ আছে তারা চায় তাদের একটা হস্তক্ষেপ তৈরি করতে। তো যদি ভারত এখন বাংলাদেশে হস্তক্ষেপ তৈরি করে না করে, তাহলে কারা তৈরি করবে? চীন। চীন কিন্তু এখন বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক ভালো, ছাত্রছাত্রী অ্যাভেলেবেল যাচ্ছে চীনে। চীন একটা বড় দেশ, ভারত যেহেতু হস্তক্ষেপ তৈরি করতে পারতেছে না এখন, চীন করবে। তো এই জিনিসটা এরকমই যে তাইওয়ান, চীন একটা হস্তক্ষেপ তৈরি করার চেষ্টা করে, মানে তার একটা প্রভাব প্রতাপ সেই জিনিসটা তাইওয়ানে মানে চালানোর চেষ্টা করে। কিন্তু সে সেই জিনিসটা সঠিকভাবে করতে পারে না। না করতে পারার কারণে এখন তাইওয়ান কি নীতিতে চলে, আমেরিকার যে নীতিগুলো আছে সেই নীতিগুলোতে চলে। তো এই জিনিসটা সবসময় শোনা যায় বাইরে থেকে যে এই হচ্ছে ওই হচ্ছে। আমরা তো তাইওয়ানে ছিলাম, কিন্তু এই 2 বছরে তো আমি কোনো সময় দেখলাম না কোনো ধরনের যুদ্ধ টুদ্ধ এই সেই হ্যান ত্যান 60-70। তো এইগুলো একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি সবসময় হয়েই থাকবে। আর তাইওয়ানের সার্টিফিকেটের মূল্য অবশ্যই আছে। তাইওয়ানে একটা সার্বভৌমত্ব দেশ, যেহেতু সেই দেশের নিজস্ব মিলিটারি, রাজনৈতিক ব্যবস্থা এবং সেখানকার মানুষ, প্রেসিডেন্ট ইলেক্টেড, মানে ভোটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে নির্বাচন হয়, অবশ্যই সেটা একটা দেশ। যেহেতু বাংলাদেশ স্বীকৃতি দিইনি, কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক নেই, বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। দেখেন এখানে গভর্নমেন্ট স্কলারশিপের ভিতরে আছে এমওই, হুয়াই ইনরিচমেন্ট স্কলারশিপ, টিআইজিপি একাডেমি সিনিকা আর মোফা। মোফা স্কলারশিপটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য না, এই জিনিসটা হয়ে যাবে বাদ, মোফা হয়ে যাবে বাদ। থাকবে কি এমওই, হুয়াই ইনরিচমেন্ট স্কলারশিপ, টিআইজিপি। এমওই স্কলারশিপের সুযোগ সুবিধা কি? এই ব্যাচেলারদের জন্য এরা মনে হয় 15,000 এন্ট্রি করে দেয়, আর মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে 20,000 এন্ট্রি করে প্রতি মাসে। এই হুয়াই ইনভেস্টমেন্ট স্কলারশিপ এরাও এরকম 10,000 এন্ট্রি করে দেয়, কিন্তু এর আবার বিভিন্ন মেয়াদ থাকে, কারোর দেয় 3 মাসের, কারোর দেয় 10 মাসের, কারোর দেয় 12 মাসের, এরকম। টিআইজি স্কলারশিপ এখানে যদি আপনি আবেদন করেন, আবেদন করার পরে যদি স্কলারশিপ পান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্কলারশিপের মেয়াদ হবে প্রথম একাডেমিক সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টারে স্কলারশিপ প্রথম সেমিস্টারের আপনার রেজাল্টের উপর নির্ভর করবে যে আপনার স্কলারশিপটা মানে কতটুকু কি হবে না হবে, এই জিনিসটা নির্ভর করবে। মানে প্রথম সেমিস্টারের স্কলারশিপ আপনার দেবে যদি আপনি প্রিলিমিনারিতে টিকে যান, প্রিলিমিনারিতে টিকার পরে ইন্টারভিউতে টিকার পরে আপনার স্কলারশিপ দিয়ে দেবে। এরা মনে হয় মাস্টার্সের ক্ষেত্রে 6,000 এন্ট্রি দেয়, কিন্তু পিএইচডির ক্ষেত্রে এরা আবার দেয় 35,000 টিআইজিপি। আবার 2 বছর পরে দেখা যাচ্ছে যে ওরা আবার দেয় হচ্ছে 55,000 এন্ট্রি করে। মানে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেয় এদের। এদের আবার অনেক গবেষণার অনেক ফান্ড থাকে যেখান থেকে অনেক টাকা পয়সা আমি শুনি যে ছাত্রদের প্রোভাইড করে। তো এই 3টে স্কলারশিপের আলোচনা গেল, আজকে আমি এমওই স্কলারশিপ নিয়ে কথা বলবো। তো এমওই স্কলারশিপের কি কি লাগবে আপনার? এই ডকুমেন্ট গুলাই, মানে পাসপোর্ট লাগে একটা, তারপরে লাগে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, একটা এসওপি,
ওই একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্লাস সার্টিফিকেট এগুলো লাগবে। তারপরে আপনার লাগবে হচ্ছে একটা ট্যুর রিকমেন্ডেশন লেটার। একটা সবসময় চিন্তা করবেন যে আপনার অ্যাডভাইজারের কাছ থেকে নিয়ে, আর অথবা ম্যান্ডারিন কোনো টিচার আছে এরকম যার কাছ থেকে আপনি ম্যান্ডারিন শিখেছেন অথবা শেখেননি, সেইটা গুরুত্বপূর্ণ না। মানে ম্যান্ডারিন আপনি শিখেছেন কি শিখেন। ও একটা প্রশ্ন করছে, ভাইয়া পুলিশ ক্লিয়ারেন্স কি অ্যাপ্লিকেশন করার সময় লাগে? না ভাই, পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স আপনার অ্যাপ্লিকেশন সময়, অ্যাপ্লিকেশনের সময়ও লাগবে না। আবার হচ্ছে আপনার ভিসার সময়ও লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু আপনার এই যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন অ্যাডমিশনের জন্য, তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করে রাখবেন। তার কারণ আছে, কারণ দেখা যাচ্ছে যে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা এখন অ্যাপ্লাই করলেন, 7 দিনের ভিতরে এই ক্লিয়ারেন্সটা পালেন। পাওয়ার পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি যেরকম, এই এখন পুলিশ ক্লিয়ারেন্সটা যত সহজে পাচ্ছেন, 2 দিন পরে দেখা যাচ্ছে আর পাচ্ছেন না। আপনার ভিসা করতে যায় থাইল্যান্ড একটা নিয়ম করে দিল যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তখন তো বিপদ। দেখা যাচ্ছে যে আপনার আবার এই ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগলো না, কিন্তু এমও স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সময় আপনার বলে দিল হচ্ছে যে আমার পুলিশ ক্লিয়ারেন্স দরকার, এর কোনো ক্রাইম ট্রাইম আছে কিনা। তখন তো বিপদ। আমার মোটামুটি ডকুমেন্ট গুলো আমি সবসময় রেডি করে রাখবো, লাগুক আর না লাগুক। আশা করি আমার উত্তরটা পাইছেন। তারপরে হচ্ছে এইখানে আইএলটিএস, আমি যে জিনিসটা ভুলে গেছি, এইখানেও আপনার আইএলটিএস টা লাগবে। আমি এই জিনিসটা এখানে ভুলে গেছি, সরি। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন থাকে যে আইএলটিএস দেবো নাকি এমওআই দেবো। আচ্ছা, আমার কথা হচ্ছে তাই মানে আমি বিগত যে লেকচার গুলো, মানে যে কথাগুলো দিছি, আচ্ছা এই প্রশ্নগুলো আমি উত্তর দেবো ভাই। আমার ক্লাসগুলো শেষ হয়ে গেলে পরে, মানে আমার মূল বক্তব্য শেষ হয়ে গেলে পরে আমি উত্তরগুলো আবার দেবো আপনাদের। অবশ্যই দেবো, কারণ কি আমি উত্তর দেওয়ার জন্য এখানে বসে আছি। আমি মানে গ্রুপে পোস্ট করছি আজকে, কিন্তু পোস্টটা অ্যাপ্রুভ হয়নি কিসের জন্য জানি না। তা হয়তো বড় ভাইরা ইচ্ছা করেনি তাই অ্যাপ্রুভ করেনি। এখন আমার আমার ইচ্ছা হচ্ছে যে 2-1 জন এখান থেকে উপকৃত হয়ে যদি তাইওয়ানে যায়, সেইটাই আমার জন্য অনেক ভালো। আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো। দেখা যাচ্ছে আপনারা গ্রুপে এত প্রশ্ন করেন, উত্তর দিতে যায় অনেক লেট হয়ে যায়। অথবা অবশ্যই গ্রুপে আপনারা পোস্ট করবেন, কারণ ওই পেজে পোস্ট করবেন, কারণ হচ্ছে যে এক একজনের এক এক ধরনের মতামত। আমি যে মতামত দেবো সেটা যে 100% ঠিক তাও না। অবশ্যই আমার মতামতগুলো আপনারা ভেরিফাই করবেন। আচ্ছা, আইএলটিএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট কোন ইউনিভার্সিটি 4, 5, 5.5। কোন ইউনিভার্সিটি লাগলো 4, কোন ইউনিভার্সিটি 5, আর কোন ইউনিভার্সিটি লাগলো আমার 5.5। তো আমার কথা হচ্ছে যে আপনারা যেহেতু ব্যাচেলারে পড়াশোনা করছেন এবং ইংরেজিতেও আপনার এই ইন্টারমিডিয়েটেও পড়াশোনা করেছেন, ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে 12 বছর তো পড়েছেনই, যারা ব্যাচেলারে ভর্তি হবেন তারাও। তো এই মোটামুটি আপনার সবাই তো এমওআই দিয়ে অ্যাপ্লাই করবে। এখন কথা হচ্ছে যে কালকে আমার অ্যাডমিশনের লাস্ট ডেট, আজকে আমি দেখেছি এই ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন করা লাগবে। তো তখন আমি এমওআই দিয়ে অ্যাপ্লাই করলাম। আমার হাতে যেহেতু সময় আছে, সবাই যদি এমওআই দিয়ে অ্যাপ্লাই করে, আপনি যদি আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে কি হলো, আপনার একটা এক্সট্রা বেনিফিট থাকলো। তো সবাই যদি একটা জিনিস করে আর একজন যদি আর একটা ডিফারেন্ট কিছু করে, অবশ্যই তার তো আগেই নেবে, তাই না? বিষয়টা বুঝতে পারছেন তো আপনার। আইএলটিএস এর স্কোরটা বড় কথা না, আইএলটিএস টোফেল যাই দেন, ডুয়োলিঙ্গো, এটা রিকগনাইজ একটা পরীক্ষা দেন ইংরেজির। মানে রেজাল্ট কি হলো সেটি বিষয় না, আপনি পরীক্ষা দিয়েছেন একটা সার্টিফিকেট আছে, এটাই বড় কিছু তাইওয়ানের ক্ষেত্রে। যাক, আশা করি বুঝতে পারছেন। আইএলটিএস পরীক্ষা দেবেন, স্কোর মিনিমাম 5.00 থাকলে পরে সেফ জোন। আর না হলেও সমস্যা নেই। আর না, যদি আপনার 5 পয়েন্টের যদি স্কলারশিপে মানে যদি না আসে আইএলটিএস পরীক্ষা দিয়ে, যেইটা আছে সেই সার্টিফিকেটের সাথে আপনার এমওআই যা এই অ্যাটাচমেন্ট করে একসাথে মার্চ করে পিডিএফ বানায় সাবমিট করতে দেবেন। আচ্ছা গেল, আইএলটিএস এর মিনিমাম 5.0। মনে হয় এটা 9 মিনিটে শেষ হয়ে যাবে। পরবর্তীতে কি আমি আবার কন্টিনিউ করবো আর আপনারা কি জয়েন করবেন দেখেন।
এই এই কন্টিনিউ আমি ব্রেক করার পরে আবার ইয়ে করি, মানুষজন আর কেউ থাকে না। আপনারা আগে বলেন, আপনারা এই মিটিংটা শেষ হওয়ার পরে যদি আমি নতুন আর একটা মিটিং লিংক দিই, আপনারা জয়েন করবেন কি করবেন না? হ্যাঁ, করবো, জি অফকোর্স ভাই। করবো, আপনি করেন। ইনশাল্লাহ, আগ্রহ আছে সবার। দেখেন, এখানে আইএলটিএস এ 5.00 হলে পরে সেটা সেফ জোন, অথবা সেম বুম ইউনিভার্সিটি সিজিইউতে আপনার যদি আইএলটিএস এ 5.5 হয়, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে আপনার 6,000 এনটিডি স্টাইপেন্ড দেবে, 6K এনটিডি স্টাইপেন্ড দেবে। আচ্ছা গেল, এবারে একটা এসওপি লাগবে ভালো মতন, অ্যাপ্লিকেশন ফর একাডেমিক সার্টিফিকেট, টু রিকমেন্ডেশন লেটার, আইএলটিএস, এসওপি, পাসপোর্ট। আর হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, যেরকম আমি একটা জিনিস দেখাই, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে আমি কি বুঝাচ্ছি? আমি গান ভালো পারি, নাচ ভালো পারি, কিন্তু এইগুলো বুঝাচ্ছি না। দেখা যাচ্ছে একজন এক একজনের এক এক বিষয় নিয়ে ইয়ে আছে, মানে তার দক্ষতা আছে, কেউ প্রোগ্রামিং ভালো পারে, কেউ ভালো দেখা যাচ্ছে যে পাইথন পারে, কেউ ভালো পারে C++, কেউ পারে সি, যে যে সাবজেক্টে ভর্তি হবে। দেখেন, আমি যখন পরীক্ষা দিছিলাম তার আগে কিন্তু আমার এরকম সার্টিফিকেট ছিল যে আমি তাইওয়ান থেকে টিইপি প্রোগ্রাম করছিলাম, তাইওয়ান এক্সপিরিয়েন্স এন্ড এডুকেশন প্রোগ্রাম। এটা করে আসছিলাম একজন ডিনের তত্ত্বাবধানে, একজন প্রফেসর এবং ডিন। তারপরে আমি অনেকবার তাইওয়ানে এক্সচেঞ্জ প্রোগ্রাম করছি, যেরকম আমি একটা দেখাই, এই যে এটা না স্কোর শিট কোনো, সরি স্কোর শিট দেখেন, সার্টিফিকেট এই যে এরকম আমি দেখা যাচ্ছে যে ক্রেডিট কোর্স করছিলাম, যেগুলোর কোর্সের ক্রেডিট মান আছে। এই কোর্স গুলো হচ্ছে মানে আমার অ্যাটেন্ডেন্স আর এশিয়ান সামার প্রোগ্রাম, এগুলো করছিলাম। তারপরে আপনার ছয়, আচ্ছা এইটা হচ্ছে আপনার ভার্চুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রাম, এগুলো করছিলাম 21 সালে। তারপরে আপনার এইটা করছিলাম 22 সালে, 3টে কোর্স নিয়ে। তারপরে করছিলাম আপনার এগুলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সরি 22 সালের পরেও তো আমি একটা করছিলাম মনে হয়। যাই হোক, এরকম আপনার মনে করেন যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে, সেগুলো আপনি অ্যাটাচমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন। আর মানে স্কলারশিপ পাওয়ার পরে ওরা আপনার এরকম একটা সার্টিফিকেট দেবে, এই ইয়ে থেকে, তাইওয়ান ইকোনমিক অ্যান্ড কালচারাল সেন্টার থেকে, মানে ইন্ডিয়া থেকে, এরকম একটা 2টা সার্টিফিকেট দেয়। তো এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে আমার এই স্কলারশিপের সার্টিফিকেট বাদে এরকম যদি আপনাদের কোনো কোর্স টোর্স করা থাকে কোনো জায়গায়, এই বিষয়গুলো কাজে লাগবে, একটু চিন্তা ভাবনা করে দেখেন। তারপরে দেখা যাচ্ছে যে আপনারা এই যে বিভিন্ন কোর্স করেন না, এই যে এই কোর্সেরা থেকে অনেকে কোর্স করে। দেখেন, কোর্সেরার অনেকগুলো কোর্স আছে, দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে নন ক্রেডিট কোর্স, এগুলোর ভ্যালু হচ্ছে কম, বুঝতে পারছেন? এখন আপনারা যদি কোর্স করেন যেগুলো হচ্ছে ক্রেডিট কোর্স, যেগুলো ক্রেডিট আছে, যে ক্রেডিট গুলো ট্রান্সফারেবল ক্রেডিট, সরি এটা আমি আর একটা আপনার দেখাই, সম্ভবত আমার এখানে আমার জিমেইলই আছে। সরি ভাই, আমার নেটওয়ার্ক অনেক স্লো, আর আমার কথাবার্তা মনে হয় অতটা শুদ্ধ না, আমি জানি যে আমার কথাবার্তার আঞ্চলিকতার প্রভাব আছে, এই বিষয়গুলো ক্ষমা করে দিন। এটা কোনো ইস্যুর মধ্যে পড়ে না ভাই। এই ইনফরমেশন দিচ্ছেন, ওই ইনফরমেশন যদি আমরা নিজেরা ঘাটতে যাই 1 মাস সময় লাগবে, বুঝতে পারছেন? যেগুলো আপনি মানে অর্গানাইজ করে দিয়েছেন। চেষ্টা হ্যাঁ, করছি। এক্স্যাক্টলি ভাই। এটা আসলে ইস্যু না। থ্যাংক ইউ। না এরকম থ্যাংক ইউ না আমার, দেখেন এরকম দেখেন, এরকম দেখেন, আমি একটা কোর্স করছি দেখেন,
সার্টিফিকেট অফ কমপ্লিশন, স্কোর এত, আমার ক্রেডিট ছিল এত, দেখছেন? এই এই জিনিসটা দেখেন, আমি এটা করছিলাম হচ্ছে জার্মানি থেকে, জার্মানির একটা প্রতিষ্ঠান থেকে, জার্মানি এডুকেশন অ্যান্ড একাডেমি অফ ডিজিটাল এডুকেশন। এরকম যে কোর্সগুলো ক্রেডিট আছে সেই কোর্সগুলো ওরা মূল্যায়ন করে, বুঝতে পারছেন? নন ক্রেডিট কোর্সগুলো সেগুলো মূল্যায়ন করে না। তার আগে আমি একটা জিনিস ভুলে গেছি এখানে, যেরকম এখানে আপনার একটা সিভি লাগবে। সিভিটা খুবই গুরুত্বপূর্ণ। সিভি কিভাবে তৈরি করা লাগে এই জিনিসগুলো আমি শেখাবো ইনশাল্লাহ। আমি শেখাবো না, সরি, মানে আমি অত ভালো না। আমি কথা আছে, আমার মতামত আমি শেয়ার করবো। এখন আপনার আমার ছাড়া ভালো সিভি থাকতে পারে। আমি একটা সিভি আমি আমি নিজে তৈরি করছি, এটা একবার দেখেন, দেখেন। এখন আমার ছাড়া ভালো সিভি আপনাদের থাকতে পারে, কিন্তু আমার আমার যেরকম সেরকম। দেখেন আমার কিন্তু এই এসএসসি তে রেজাল্ট কিন্তু ভালো ছিল না। তারপরে আমার এক্সপিরিয়েন্স যেগুলো আছে, মানে রিসার্চ এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো উল্লেখ করুন। টেম ইন্টার্নশিপ অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স কি আছে সেগুলো এখানে উল্লেখ করবেন। তারপরে হচ্ছে রিলেভেন্ট বেসিক স্কিল কিগুলো আছে, অ্যাডিশনাল কোর্স আমি কি 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 গুলো করছি,